সব জিম্মির মুক্তি ও হামাস আত্মসমর্পণ করলে গাজায় শেষ হবে যুদ্ধ। হুঁশিয়ারি নেতানিয়াহুর। একদিনে নিহত আর 89 ফিলিস্তিনি। ইসরায়েলের হাইফা বন্দরে হামলার দাবি হাউথির। মিয়ানমারে বন্দি শিবিরে আটককৃতদের ওপর অমানসিক নির্যাতন জান্তা বাহিনীর। প্রতিবেদন জাতিসংঘের। রাখাইনের 14টি উপজেলায় হবে না ভোট, ঘোষণা আরাকান আর্মির। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন। রয়েছে কিছুটা উদ্বেগ। মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদন। এবং দাবানলের তাণ্ডবে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে পড়ে ছাই 500 একর বনভূমি। দাবদাহে নাজেহাল জার্মানি ও স্পেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলছেন বিশ্লেষকরা। সব ইসরায়েলি জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল শেষ হবে গাজা যুদ্ধ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন একটি সমন্বিত চুক্তির দিকে এগোচ্ছে। শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় থাকার বার্তা দিয়েছে মিশর। এর মধ্যে গাজায় দখলদারদের ন্যাক্কারজনক আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 89 জন, যাদের মধ্যে 31 জন মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে, আর আহত হয়েছেন 513 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি, আহত হন 5 শতাধিক। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন অনেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 227, যার মধ্যে 103 জনই শিশু। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন এমন একটি সঙ্গে মুক্ত করা হয়, ধাপে ধাপে নয়। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলের দাবিতে কোনো পরিবর্তন হয়নি। সব জিম্মি ফেরত এবং হামাস আত্মসমর্পণ করলেই কেবল যুদ্ধ শেষ হবে। এমনকি ইসরায়েল গাজায় অনির্দিষ্টকালে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। গাজায় শান্তি চুক্তি প্রণয়নে ইসরায়েল ও হামাসের সঙ্গে একযোগে আলোচনায় রয়েছে মিশর। একই দিন কায়রোর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, কয়েকটি বিষয়ে সমঝোতা হলেও এখনো কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। তবে মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটিয়ে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নেয়া, যা হবে রাজনৈতিক দিগন্ত তৈরি করা এবং তা শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে বলেও জানান তিনি। এরই মধ্যে ইসরায়েলের হাইফা, নেগেভ, আল রাশরাশ ও বীরশেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় চলমান নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে হাউথিরা। এদিকে তেল আবিবের সেনা সদর দফতরের সামনে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ইসরায়েলের বিমান বাহিনীর সাবেক পাইলট ও রিজার্ভ সদস্যরা। গাজার শ্রবণ প্রতিবন্ধী সাংবাদিক বাসেম আল হাবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা পৌঁছে দিচ্ছেন কথা ছাড়া শুধুমাত্র হাতের ভাষা ব্যবহার করে। ইশারা ভাষায় যুদ্ধের চিত্র তুলে ধরে পৌঁছে দিচ্ছেন হাজারো মানুষের কাছে। ধ্বংসস্তূপের ভেতর থেকেও গাজার প্রতিবন্ধী সম্প্রদায়ের কণ্ঠস্বর শোনাতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। 30 বছর বয়সী বাসেম আল হাবেল জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী। ডেফ জার্নালিস্ট ইন গাজা পরিচয়ে ইনস্টাগ্রামে 1,41,000 অনুসারীর কাছে ইশারা ভাষায় তুলে ধরছেন যুদ্ধের প্রতিদিনের চিত্র। ধ্বংসস্তূপ, আহতদের বহন কিংবা মাটিতে পড়ে থাকা আটা কুড়িয়ে নেয়ার দৃশ্য সবই ধরা পড়ছে তার ক্যামেরায়। যুদ্ধ শুরুর পর বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে গাজা সিটির এক তাঁবুতে পরিবার সহ বাস করেন বাসেম। দিনের বেলা ধারণ করা ভিডিও রাতে সম্পাদনা করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে পৃথিবী জানতে পারে গাজার বধির জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা। আমরা আমাদের আওয়াজ বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই যুদ্ধ শেষ হোক। আমরা চাই এখানে খাবার প্রবেশ করুক। এই পরিস্থিতির সমাধান চাই, যাতে আমরা সুখী হতে পারি। 78 বছর বয়সী জর্ডান প্রবাসী ওদে ইউসুফ প্রতিদিন অনুসরণ করেন বাসেমের ভিডিও। তিনি বলেন, সব সংবাদই মুখে বলা হয়, যা তিনি বুঝতে পারেন না। তবে এই ইশারা ভাষা ব্যবহারকারী সাংবাদিকের বার্তা পুরোপুরি বুঝতে পারেন। মিয়ানমারের বন্দি শিবিরে আটকদের ওপর বৈদ্যুতিক শক দেয়া সহ মারাত্মক নির্যাতন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার। এরই মধ্যে জনসমর্থনহীন নির্বাচন জনগণের কোনো কল্যাণে আসবে না দাবি করে
রাখাইন নিয়ন্ত্রণাধীন 14টি উপজেলার ভোট আটকে দিয়েছে আরাকান আর্মি। এদিকে সামরিক জান্তা বাহিনীর হাতে ভারতীয় রাডার প্রযুক্তি পৌঁছানোর ইঙ্গিত মিলেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। মিয়ানমারে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল জান্তা সরকার। গত মাসের শেষে তা প্রত্যাহার করে ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেও রাখাইনে নিয়ন্ত্রণাধীন 14টি উপজেলার ভোট আটকে দিয়েছে আরাকান আর্মি। এ বিষয়ে মুখপাত্র থাইং থু খা বলেছেন, জনসমর্থনহীন নির্বাচন জনগণের কোনো কল্যাণে আসবে না, বরং বিভ্রান্তি বাড়াবে। এর মধ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আটকদের ওপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে বলে প্রমাণ পেয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার বলে, মারধর, বৈদ্যুতিক শক, এমনকি প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের শিকার হয়েছেন ভুক্তভোগীরা। কেউ কেউ আবার নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে বলেও বলা হয় প্রতিবেদনে। এ বিষয়ে IIMM এর প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, তদন্তকারী দলটি রাখাইন রাজ্যে সম্প্রদায়গুলোর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা নিয়ে নতুন তদন্ত শুরু করেছে। এদিকে সামরিক জান্তা বাহিনীর হাতে ভারতীয় রাডার প্রযুক্তি পৌঁছানোর ইঙ্গিত মিলেছে ফাঁস হওয়া এক গোপন নথিতে। এতে বলা হয়েছে, ভারতীয় কোম্পানি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড এবং তাদের মিয়ানমার অংশীদার ড্রোন ও নিম্ন উচ্চতার বিমান শনাক্তকারী দৃষ্টি রাডারের প্রযুক্তি উপস্থাপন করবে জান্তা বাহিনীর কাছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্রের বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অতীতের গুরুতর আইন লঙ্ঘনের দায় নিরসন, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষার বিষয়ে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। আগের সরকারের আমলে নির্বিচারে হত্যাকাণ্ড, গুম, পুলিশি ও রাজনৈতিক সহিংসতা ব্যাপকভাবে ঘটেছে। কেবল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত 986 জন নিহত হয়েছেন বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া 1000-এর বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। আসিম মনিরের পারমাণবিক অস্ত্রের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নিতে ভারতকে নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত। পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর গেল 2 মাসে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, কোনো বিপদ এলে অর্ধেক পৃথিবীকে নিয়েই ধ্বংস হবে। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, পরমাণু শক্তি নিয়ে হইচই করাই হলো পাকিস্তানের চালিকা শক্তি। নয়াদিল্লি কারো কাছে নতি স্বীকার করবে না, উল্টো জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়। ভারতের এই বিবৃতির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নয়াদিল্লি বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করছে বলে দাবি করা হয়। এদিকে ভারতকে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত। রায়ে বলা হয়, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA এবং গোষ্ঠীটির সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। 2000 সালে গঠিত BLA পাকিস্তানের একটি বড় মাথাব্যথার কারণ। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে BLA। পাকিস্তানে অনেক আগে নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীটিকে ভারতের কেন্দ্রীয় সরকার মদত দিচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। তবে বরাবর সেই অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।